বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ান, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সবচেয়ে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ছোট্ট একটা ভুলের কারণে আপনাদের এখানে আসতে আমার 1 ঘন্টা দেরি হয়েছে। আমি সত্যি অন্তরস্থল থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা দয়া করে আমার এই ভুলটুকু ক্ষমা করবেন। এটা আমার ইচ্ছাকৃত না। ভোটটা তো আপনারা আমাকে দেবেন, তাই না? তো আমি কেন আপনাদের কষ্ট দেবো? আমি বরং আপনাদের যতটুকু ভালো রাখতে পারি সেটাই আমার দায়িত্ব। কিন্তু কষ্টটা হয়ে গেল। আনফর্চুনেটলি আমি গুলশান অফিসে ছিলাম, বিএনপি কার্যালয়ে। ওখান থেকে আমি ভাবছিলাম যে আমার আসতে বোধহয় 45 মিনিট লাগবে। দেখলাম যে না, তার চেয়ে অনেক বেশি সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টা লাগলো আসতে আমার। তো এই কারণে আমি আবার ক্ষমা প্রার্থনা করছি যে আপনারা কষ্ট করে শীতের মধ্যে অপেক্ষা করছেন। এখন দেশনেত্রী বেগম খালেদার বিষয়ে কথা হয়েছে, ওখানে কোনো একটা বিষয়ে ওখানে আমরা কথা বললাম। শরীরটা ভালো নেই, স্টেবল আছেন, কিন্তু এই অবস্থায় স্টেবল থাকাটাকে আমার কাছে ভালো লাগছে না আর কি। এটা যদি একটু উপরের দিকে হতো, প্যারামিটারটা একটু ভালোর দিকে, আর ভালো লাগতো। বয়সটা তো ভালো না, বয়সটা অনেক বেশি, তাই না? তো এই সম্বন্ধে কিছু আলোচনা হলো, আমি এই কারণে একটু দেরি হয়েছে। তো যাই হোক, আমি শীতের রাত্রে আপনাদের কষ্ট দেবো না। শীতে আপনাদের কষ্ট হচ্ছে, আমার একটু অসুবিধা হচ্ছে। তো আমি এখন নির্বাচন সম্পর্কে কিছু কথা বলি। অনেক কথা বলতে পারতাম, বলার সুযোগ ছিল আজকে। আমি কিন্তু বুঝতে পারিনি আপনাদের এত ধৈর্য নিয়ে আপনারা বসে থাকবেন। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমি মঞ্চ খালি পাবো কিনা, কিংবা সামনে খালি থাকবে কিনা। আমি দেখলাম যে না, আসলে খালি হয় নাই, বরং আরো বেশি লোকজন এখানে যোগদান করেছে। এটা একজন ভোটের প্রার্থী হিসেবে আমার জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। একটা আশঙ্কা কেটে গেল, যত আপনারা আমাকে ক্ষমা করতে পেরেছেন, এটা আমার কাছে ভালো লাগছে। আমি ভালো একটা আবেশ নিয়ে আমি বাসায় ফিরবো এখন। তো শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় ভাইরা, বোনেরা, আমাকে কেন ভোট দেবেন? এটা তো একটু আপনাদের জানার ব্যাপার আছে না? এটা আমাকে প্রশ্ন করেছি আমাকে গত কয়েকদিন আগে। আমি একটা এরকম বসে গিয়েছিলাম, ওখানে আবার যাদেরকে আমি বেশি ভয় পাই সবচেয়ে, এরা হলো জেএনজি। আমি সবচেয়ে ভয় পাই এদেরকে। জেনারেশন জেড সাংঘাতিক রকম এরা, মানে মেধাবী এবং যথেষ্ট যোগ্যতা রাখে প্রশ্ন করার, বিব্রত করার যথেষ্ট যোগ্যতা রাখে। যাদের বাসায় আছে এই বয়সের ছেলে মেয়ে, নিশ্চয়ই আপনারা জানেন। আমার বাসায় একজন আছে, এই কারণে আমি জানি আর কি। এটা তো আমাকে প্রশ্ন করলো হঠাৎ করে এসে এক মেয়ে, বয়স হবে তার কত, 22 হতে পারে, একটা মেয়ে। আঙ্কেল, আমার একটা প্রশ্ন আছে, বলো। আপনার কেন ভোট দেবো? এটা তো, এই প্রশ্ন আমার জীবনে আমি কখনো শুনি নাই। এত বছর আমি নির্বাচন করি, আমি কিন্তু এই প্রশ্ন শুনি নাই, কখনোই না। আমি এখনো এই প্রশ্নের জন্য, উত্তরের জন্য আমি রেডি না। কারণ রেডি উত্তর যেটা আছে সেটা আমি দিতে পারি। এটা যারা নাকি বয়স্ক, যারা ধরেন 50 ঊর্ধ্ব যারা আছেন, তারা হয়তো অ্যাকসেপ্ট করবেন, কিন্তু 30-35 বছরের ছেলেমেয়েরা অ্যাকসেপ্ট করবে না। আমি বলতে পারি তোমাদের আমি ভীষণ বড় পাকা বিল্ডিং বানিয়ে দেবো, তোমাদের আমি এই উন্নতি করে দেবো, সেই উন্নতি করে দেবো, অনেক কথা বলতে পারবো। আমি একটা ফাঁকা বলি, মিথ্যা আশ্বাস দিলাম, এটা কিন্তু এই ছেলেরা বুঝে ফেলবে একেবারে, এই ধরে ফেলবে এরা। সুতরাং মিথ্যা ফাঁকা আশ্বাস দেওয়ার কোনো যুক্তি নাই, কারণও নাই। আমি এখনো প্রস্তুতি নিতে পারি নাই যে কি উত্তরটা আমি দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা যে এরিয়াটা আছে, এখন এখানে আমি যদি আমাকে কি বলা হয় এখন কি উন্নয়ন করবো, বলেন তো ভাই, কি বলতে পারি আমি? যেগুলো আপনার দাবি করেছেন, কথা বলেছেন,
কোন বিল্ডিং বড় করে দিতে হবে, গ্যাস লাইন দিতে হবে, এটা এগুলো বলছেন না। হ্যাঁ, গ্যাসের ব্যবস্থা হয়তো করতে পারবো যদি, যেমন আমি যেখানে গেছি এলাকাতে এসকাটন গেলাম 3-4 দিন, এখানে সকলেরই একটা সমস্যা গ্যাস। অনেক খোঁজ নিয়ে দেখলাম যে আশেপাশে যে কত কমিউনিটি সেন্টার আছে, কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট, তারা সেই গ্যাস কনজিউম করে ফেলে। ফলে তাদের বার্নারে যত গ্যাস খায়, একটা বার্নারে মানে বড় চুলা বার্নারে আপনাদের 20টা বাড়ির গ্যাস একটা বার্নারে খেয়ে ফেলে। তো এরকম আমি খোঁজগুলো নিয়ে আমি অবশ্য কথা বলবো, এই ইলেকশনের আগে আমি কথা বলবো। তো আপনাদের এখানে যদি গ্যাসের সমস্যা থেকে থাকে, যদি আমি একদম বাস্তব, আমি কিন্তু কখনো আমার জীবনে আমি নির্বাচন করি, হারি কিংবা জিতি, কখনো আমি মিথ্যা কথা বলি নাই। নির্বাচনের প্রতিশ্রুতি, ভুয়া প্রতিশ্রুতি আমি দিই নাই। যেটা আমি বলেছি সেটা করেছি, যেটা পারবো না সেটা বলেছি আমি পারবো না, আর সম্ভব না। যেমন ধরেন সিম্পল একটা কথা, যাদের নতুন বিল্ডিং হয়েছে, নতুন, সেই বিল্ডিংয়ে সরকার নীতিগতভাবে গ্যাস দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে। আমার নিজের বিল্ডিংয়েই নতুন একটা বিল্ডিং আমি করেছি, যেটা এটার মধ্যে প্রায় কত 18টা অ্যাপার্টমেন্ট আমার নিজে এক জায়গাতে, ওখানে গ্যাস কানেকশন চাইলাম, গ্যাস কানেকশন দেওয়া যাবে না। তো এই কারণে দেওয়া যাবে না। এখন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে দেওয়া যাবে। এটা তো সরকারের কথা, আমার কথা না। যেখানে সরকার অপারক সেখানে আমার কিছু করার নেই, আমি এটা বলবো আপনাকে। হ্যাঁ, গ্যাসের চাপ কম আছে, এখানে কিছু করণীয় আছে আমাদের, অবশ্যই। যদি চাপ কম থাকে এটার ব্যবস্থা আমরা করবো, চেষ্টা তো করবোই। আজকে বিগর্নেস স্কুলে গিয়েছিলাম, ওখানে শুনলাম আগের যে এমপি সাহেব ছিলেন উনি ওনাদের কলেজের 8.5 কোটি টাকা মেরে দিয়েছেন। কিন্তু লোকটা কিন্তু অনেক ধনী লোক, যে লোক মেরে দিয়েছেন উনি অনেক ধনী, অনেক। এই 2010 সালে সম্ভবত আমার মিছিলে গুলি করেছিল ভদ্রলোক, HMB ইকবাল, প্রিমিয়ার ব্যাংকের মালিক। 6 জন লোক নিহত হয়েছিল 2010। আচ্ছা, ঠিক আছে, আমার হয়তো একটু ভুল হতে পারে। তো মালিবাগে হত্যাকাণ্ডটা করেছিল, 6 জন লোক মারা গিয়েছিল। তো আমি কারো বিরোধ করতে আসিনি, আমি বললাম যে এখন উনি ভিকারুনিস স্কুল থেকে টাকা মেরে দিয়েছেন, আরেকটা স্কুল থেকে মেরেছেন, তো খুবই অন্যায়গুলো কতগুলো কাজ করেছেন। আমি এরকম কথা বলে কিংবা কাজ করে আপনাদের কারো বদ্ধ আমি নিতে চাই না। আপনারা রাগ করেন, ঠিক আছে, কোনো কারণে রাগ করতে পারেন, আমি হয়তো মাপ চাইলে আপনারা ক্ষমা করতে পারেন, কিন্তু যদি বদদোয়া করেন সেটা তো আমি মাপ চাইলে ক্ষমা হবে না, সেটা সাজা আমাকে দিয়ে হবে। তো এই জন্য আমি এই মিথ্যা কথা বলতে চাইনি। যেমন ধরেন ইলেকশনের সময়, মেয়র ইলেকশন 1994 লিখে দাও, 1994-এর মেয়র ইলেকশনের সময়, যদিও ওই নির্বাচনে ওই সময়ে একটা ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হারানো হয়েছিল। আমার হারানোর মতো ভোট আমি পাইনি, জেতার মতো ভোট পেয়েছিলাম, কিন্তু হারানো হয়েছিল। ওই ইলেকশনে যিনি আমার অপোজিটে মেয়র প্রার্থী ছিলেন তিনি বললেন যে আমি মশা মেরে সাফ করে দেব। এই যে আশ্বাসটা, একটা মিথ্যা আশ্বাস না ভাই? আপনার কি মনে হয়? একটা মিথ্যা আশ্বাস। আমি বললাম যে আমি মশা মেরে সাফ করতে পারবো না, সম্ভব না। আমি মশা কমানোর জন্য চেষ্টা করতে পারি, এটার আক্রমণ কমানোর চেষ্টা করতে পারি আমি, কিন্তু সাফ করতে পারবো না। কারণ কি জানেন, আমি জানি তো, ইতিহাস বলে মশার কামড়ে নমরুদ মারা গেছিল। সেই নমরুদের আমরা মশা এখন পর্যন্ত আছে, কেউ মারতে শেষ করতে পারে নাই, আর আমি বলে দিলাম মশা আমি শেষ করে দেবো। বলেন এটা কি সম্ভব? এটা একটা মিথ্যা আশ্বাস। তো আমি আপনাদের কোনো মিথ্যা আশ্বাস, কোনো প্রলোভন আমি দেখাবো না। আপনারা আমাকে যারা চেনেন, অনেকে জানেন না, আমি 1977 সালে এলাকা থেকে কমিশনার নির্বাচিত হয়েছিলাম। আমার জেলাকে আমার জন্ম, 77 সালে ওখান থেকে কমিশনার নির্বাচিত হই।
তো আমি অত্যন্ত, আমার বয়স ছিল কম, মাত্র 26, ওই সময় আমার বয়স 26 অথবা 27। আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলাম। তো সফলভাবে আমি দায়িত্ব পালন করি। তারপর যখন আবার এমপি ইলেকশন করি 91 সালে, তখন আমি জনগণের ভোটে জয়লাভ করলাম, বিপুল ভোটে জয়লাভ করেছি। যুবমন্ত্রী হয়েছিলাম, ওয়ার্কস মিনিস্টার হয়েছিলাম। আমার এক ভাই আমাকে বললো চাকরির কথা বলেন একটু, আমাকে বললো এসে এখন। তো আমি বললাম যে আমি ওই ব্যাপারে বলতে যাচ্ছি যে আমি যখন যেখানে সুযোগ পেয়েছি, আপনারা বিশ্বাস করেন আমি কোনো দিকে ছাড় দিইনি, চাকরি আমি দিয়েছি। আমি আমার জীবনে অন্তত 8000 চাকরি দিয়েছি। বাংলাদেশের সাবেক কিংবা বর্তমান কোনো মন্ত্রী কিংবা এমপি বলতে পারবে না যে এত চাকরি তারা দিয়েছে, আমি দিয়েছি। যখন ওয়ার্কস মিনিস্টার ছিলাম তখন যেখানে যতটুকু সম্ভব, হিন্দু মুসলমান, আওয়ামী লীগ বিএনপি, আমি কোনো দিকে দেখি নাই। আমার এলাকাবাসী চাকরি দেওয়া দরকার, আমি দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু নির্বিশেষে দিয়েছি, দলমত নির্বিশেষে, কারণ একটি চাকরি খুবই প্রয়োজন। 8000 চাকরি দিয়েছি। যদি আল্লাহ তালা সুযোগ দেয়, আচ্ছা ঠিক আছে, যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেয়, আমি তো এই কথাটা বলতে পারবো না এখন। যদি সুযোগ দেয় অবশ্যই। আপনারা তো সকলেই বোধ হয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা, তাই না? তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার চাকরি দেওয়ার ক্ষমতাও রাখে। আমি নিশ্চয়ই ওনার সাথে কথা বলবো যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই ছেলেগুলি চাকরি হওয়া দরকার, এই মেয়েগুলি চাকরি হওয়া দরকার, এবং এটা আমি করব। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি সমস্যার কথা বলে শেষ করতে পারবেন না। আমি তো অনেক নির্বাচন করেছি, একটা দুটা না, বহু নির্বাচন করেছি আমি। নির্বাচনে আসলেই সমস্ত সমস্যা দেখা দেয়, নির্বাচনের জ্ঞানে কোনো সমস্যা থাকে না। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু থাকে না তা কিন্তু না, থাকে। সবাই সমস্যার কথা ভুলে যায় নিজেরাই। কেউ তুলে ধরে না যে আব্বাস সাহেব আপনি বলে আসছিলেন এই কাজটা কিন্তু হয় নাই। যদি এরকম হয়ে যায় যে আপনি বলে গেছিলাম এটা হয় নাই, দয়া করে আমার বাড়িটা বেশি দূরে না, একটা ফোন করেন, আমি নিজে আসবো, অথবা আপনি নিজে গিয়ে একটু আমাকে বলে আসবেন। কারণ একটা কথা মনে রাখবেন, বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। তো আপনার সমস্যার কথা আমাকে এখন বলে লাভ নাই, যখন সময় আসবে তখন আমাকে বলবেন। হ্যাঁ, এখন যে সমস্যাগুলো বললে সমাধান করা সম্ভব এটা বলবেন, এই অবস্থায় আমি করার চেষ্টা করব। যেমন ভিকারুন্নয়ন স্কুলে বলে আসছি, আপনাদের 8 কোটি টাকা আত্মসাৎ করেছি, কীভাবে করেছে বলেন? এইভাবে করেছি। আমার ইনস্ট্রুমেন্ট আছে আপনার কাছে, চেক কিংবা কিছু কাগজপত্র আছে। আমি বললাম ঠিক আছে, এটার অ্যাকশন আগামীকাল থেকে হবে, আগামীকাল অথবা রবিবার থেকে এটার অ্যাকশন শুরু হবে। ইকবাল সাহেব তার টাকা দিতে বাধ্য হবে। এগুলো ইনস্ট্যান্ট টাইম করতে পারবো, কিন্তু কতগুলো আছে একেবারে প্রক্রিয়ার ব্যাপার, ওগুলো আমার পক্ষে সবসময় সম্ভব হবে না। আপনাদের কর্মচারীদের যে আবাসন সমস্যা যেটা আছে, আধুনিক কর্মের কথা বলছেন, হ্যাঁ, বাংলাদেশে এখন আবাসনটা একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। একটা বিল্ডিংয়ে এখন ধরেন এখানে আমি দেখলাম 1, 2, 3, 4, 5 তলা বিল্ডিং না? তো আমরা এখন ধরেন এটাকে যদি আমরা অত্যন্ত আধুনিক করে, রুমগুলো একটু বড় করে, বাথরুমটা সুন্দর করে, আর একটু বড় উঁচা বিল্ডিং করে ফেলি, তাহলে তো এখানে আমরা 10 তলা বিল্ডিং করতে পারবো, 20 তলা করতে পারবো, তাই না? তো আমরা সময়ের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ ব্যবস্থা আমরা নেব। এটাকে আমি এটুকু আপনার কথা দিতে পারি। আমি এখন আমি একটু ভোটের ব্যাপারে আসি। যে বলছিলাম যে এখন একটা দল দেখবেন, আমার এক ভাই, আমাদের সনাতন ধর্মী সম্প্রদায়ের এক ভাই, উনি বললেন যে আওয়ামী লীগ আমাদেরকে আওয়ামী লীগের ভোট ব্যাংক মনে করে। কথা তো সত্যি, মনে করে তো, এটা তো বাস্তব। আপনি আওয়ামী লীগের ভোট দেন বা না দেন, আওয়ামী লীগ কিন্তু মনে করে ভোট ব্যাংক। কিন্তু আমি মির্জা আব্বাস জানি যে আমার যে নির্বাচনী এলাকা, এখানে
এখন আগে যেটা ছিল পুরনো ঢাকা 6 আসন, অর্থাৎ 8-9 মিলে একটা আসন ছিল ঢাকা 6। এখানে হিন্দু ভোটার ছিল প্রায় 40,000। আপনি ভাবতে পারেন কত ভোটার? 40,000 হিন্দু ভোটার ছিল। কিন্তু বিশ্বাস হবে কি আপনাদের, সেই 40,000 ভোটের মধ্যে আমি তো প্রায় 60% ভোট তো আমি পেয়েছিলাম। কেন পাইলাম এটা? আমি কেন ভোট দিল আমাকে তারা? কারণ তারা সকল সময়ে সকল বিষয়ে আমাকে পাশে পেয়েছে। এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে আমাকে কাছে পেয়েছে। 91 সালে কবে 91-90 ওই যে বাবরি মসজিদ ভাঙলো কোনিয়ার, এটা 90 ইলেকশনের আগ দিয়ে 90 সালে যখন বাবরি মসজিদ ভাঙে তখন আশঙ্কা করা গেছিল যে ঢাকা শহরে একটা রায়ট হয়ে যাবে, হিন্দু মুসলমান একটা রায়ট হবে, এরকম একটা আশঙ্কা করা গেছিল। ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাত্রেবেলা আমাকে ফোন করেন, রাত্রে তখন 1টা বাজে। আমি তখন জানি না যে এই বাবরি মসজিদ ভাঙা হচ্ছে। উনি বললেন কি করছো? আমি বললাম ম্যাডাম আমি শোয়ার প্রস্তুতি নিচ্ছি, বাইরে থেকে আসলাম। বলে যে না, শোয়া যাবে না, তোমার এলাকায় হিন্দু এলাকা আছে নাকি? মন্দির আছে? হিন্দু এলাকা আছে? আমি আছে তো ম্যাডাম, অনেক আছে। তারপর তুমি ঘরে বসে রয়েছো কেন? এখন বেরিয়ে যাও, ওগুলো দেখো গিয়ে। মন্দির থাকলে লোক বসা পাহারায়, আর লোকজন যদি নিয়ে যাও যাতে কেউ কারো গায়ে কোনো রকম ফুলের টোকা দিতে না পারে। এটা বলছিল আজকে যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই কথা উনি আমাকে বলছিলেন। তারপর আমি রাতের পর রাত জেগে এলাকার মানুষকে মোটিভেট করে বুঝিয়ে শুনে, অবশ্য এলাকার লোককে ক্ষিপ্ত ছিল না। হিন্দু মুসলমানের সম্পর্কটা আমাদের এখানে ছিল ভ্রাতৃসুলভ, বরাবর, নতুন কিছু না, এটা বরাবর ছিল ভ্রাতৃসুলভ। আওয়ামী লীগ এসে তাকে একদিকে করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই করতে। আমাদের এলাকারই এমন ছিল। আমাদেরকে দেখেন মায়াকানন ওই সময় ছিল, মায়াকানন, মুগদা, কমলাপুর, আপনি নামগুলো শুনে বুঝবেন। তারপরে ছিল রাজারবাগ, ওখানে একটা কালী মন্দির ছিল, বড়দেশ্বরী কালী মন্দির, এখন আছে। সেই কালী মন্দিরের রক্ষা করে আমি এটা কিন্তু ওই বড়দেশ্বরী কালী মন্দির কিন্তু খুব ধনী একটা মন্দির, কিন্তু এটার অনেক সম্পত্তি আছে, অনেক প্রচুর সম্পত্তি, ভূসম্পত্তি আছে। এটা দখল করে নিয়েছিল একদল লোক, হিন্দু এবং মুসলমান কিংবা অসুর এবং শয়তান মিলে দখল করেছিল। আমি সেটা উদ্ধার করে দিয়েছিলাম। ফলে ওদের ভোটের সংখ্যাটা আমার পাল্লায় বেশি পড়েছিল, 91। এই কারণে তো এদেশে সনাতন ধর্মীরা বিএনপির সময় যতটুকু নিরাপদ থাকে অন্য কোনো সময় ততটুকু নিরাপদ থাকতে পারে না, এবং পারে নাই, এটা প্রমাণিত। আওয়ামী লীগের সময় আসলেই আমি দেখেছি, আমার একটা এলাকা ছিল মেরাদিয়া, যেহেতু আমার নানা বাড়িটা ওদিকে, আমি ওখানে প্রায় যেতাম, অনেক ছেলেমেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমার এক বন্ধুরা ছিল হিন্দু সম্প্রদায়ে। তো একদিন গিয়ে দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের ওই এলাকাটাই, পাড়াটাই লোক কমে গেছে, লোক নাই। ঘরটা ঠিকই আছে কিন্তু লোক নাই। আমি যে সময় কোথায় গেছে বলে ইন্ডিয়া চলে গেছে। আমি কেন যাবো ইন্ডিয়াতে? কেন গেল? জায়গা এখন কি থাকে এখানে? অমুক সাহেব কিনে নিচ্ছে, সুমুক সাহেব কিনে নিচ্ছে। অর্থাৎ এই আওয়ামী লীগের লোকগুলা ভয় দেখাইছে যে তোমরা যদি চলে যাও নেমে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। অল্প টাকায় নিয়ে গেছে আওয়ামী লীগ লোকেরা। এখন আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে হিন্দু সম্পত্তি যারা বাংলাদেশে এবং ঢাকা শহরে যারা দখল করেছে তাদের বেশিরভাগ হলো আওয়ামী লীগের লোক, বেশিরভাগ। এখানে কিন্তু বিএনপির লোক নাই, খুবই কম। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়, দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময়, এখনকার বিএনপির সময় সনাতন ধর্মীরা কিন্তু নিরাপদ থাকে, ছিল এবং থাকবে ইনশাল্লাহ। এখন আমি এবার আমার ধর্মীয় কিছু লোকের কথা বলি। একটা দল মুসলমান, আচ্ছা আমি যদি একটা প্রশ্ন করি, যদি যারা নাকি আমার এখানে যারা সনাতন ধর্ম ভাইরা আছেন,
আমি তো মুসলমান, আপনারা জানেন। তো এখন আমি যদি গিয়ে আপনার কাছে আমার ধর্ম সম্পর্কে কুৎসারণা করি, আমার ধর্ম সম্পর্কে, তাহলে আপনি কি ভাববেন আমার সম্বন্ধে? যে লোকটা আসলে খাঁটি মুসলমান না। আবার যদি হিন্দু ধর্মের কেউ এসে আমার কাছে বলে যে আমাদের এই অমুক তো খুব খারাপ ছিল, অমুক দেবী খুব খারাপ ছিল, তখন আমি তখন ভাববো লোকটা আসলে ভালো না। ও অর্থাৎ যার যার ধর্ম শেষে পালন করবে এবং সঠিকভাবে পালন করবে, আমরা এটাতে বিশ্বাস করি। লাখম দিনেকে মলিয়া দিন। আপনার ধর্মে আমি বাধা দিয়ে যাবো না, আপনি আমার ধর্মে আপনি আমার বাধাতে আসবেন না, এটাই হলো নিয়ম। আমার ধর্ম শিখিয়ে গেছে আমাদের এটা। আমি আপনাদেরকে বললাম কোরআন শরীফের আয়াত থেকে বললাম, লাখম দিনেকে মলিয়া দিন, আমাদের সূরা কুল-হুয়াল্লাহর একটা ছোট্ট একটা আয়াত। তো এই যে ধর্ম ব্যবসায়ী একটা দল আসছে, দেখেন আমাদের দল থেকে আমরা অনেক সনাতন ভাইদেরকে আমরা মনোনয়ন দিয়েছি নির্বাচন করার জন্য। জামাত ইসলামে একজনকে দিয়েছে কৃষ্ণনন্দী। আচ্ছা বলেন তো ভাই, এখন কৃষ্ণনন্দী যদি মুসলমান হয়ে থাকে তাহলে আমার আপত্তি নেই, নাম থাক খ্রিস্টান, তার কোনো নন্দী, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি তো মুসলমান হন নাই, এবং হিন্দুদের সনাতন নিয়ম অনুযায়ী যা করা দরকার উনি করতেছেন। তো উনি জামাত ইসলামের সদস্য কিভাবে হয়? এটা একটু বুঝতে পারেন আমাকে, একটু পারবেন বুঝাতে? একজন হিন্দু কিভাবে জামাত ইসলামের সদস্য হয়? আমার মাথা ঢোকে না। আরো অনেক কথা আছে, আমি বলতে চাই না। এখানে ধরেন ধর্মকে নিয়ে বিকৃত করছে বিভিন্নভাবে, অর্থাৎ নিজের ধর্মকে খাটো করে হিন্দুদের একটা ভোট আমার নিতেই হবে, মুসলমান ধর্ম জাহান্নামে যাক, কিন্তু হিন্দুদের ভোট নিতে হবে, এমন চিন্তা ভাবনা অনেকে করে। তো আমি আপনাকে এটা বলতে চাই, আপনাদেরকে মনে আছে, যেহেতু অনেক জায়গায় কথা, তো 1971 সালে এই সনাতন ধর্মের লোকদের উপরে কারা সবথেকে বেশি অত্যাচার করেছিল? এটা আমাদের নতুন প্রজন্ম জানে না। এই জামাত ইসলাম 71 সালে আল বদর, রাজাকার, আনসার নাম দিয়ে, আমি আবার বলছি, অত্যন্ত ক্ষমা চেয়ে বলছি মুসলমানদের প্রতি, আল বদর, রাজাকার নাম বলে কিন্তু একটা পবিত্র নাম, যাকে কলুষিত করেছে এই আল বদর, এই জামাত ইসলামীরা। আজকে হিন্দুদের ভোটের তাদের খুব প্রয়োজন, এবং এই প্রয়োজনের কারণেই তারা নিজের ধর্মকে বিকৃত করছে এই বিভিন্ন জায়গায়। 71 সালে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল হিন্দুদের উপরে, আমি দু একটি নাম বলি, তোমাদের অনেক আছে জানো না, অনেক হয়তো ভুলে গেছেন। সাধারণ ঔষধালয়ের নাম মনে আছে? সাধারণ ঔষধালয় সুসরের নাম এটা। এইটার প্রতিষ্ঠাতা ছিল যোগেশ চন্দ্র বসু। তাকে হত্যা করেছে কে? এই এরা। এই যে আমাদের জগন্নাথ হলের যে একজন কি ছিলেন, জেসিদেব প্রভোস্ট, জেসিদেব প্রভোস্ট, ওনাকে হত্যা করেছে কে? এই এরা। জ্যোতির্ময় ঘোষ ঠাকুরতা, ওকে হত্যা করেছে কে? এই এরা। মির্জাপুরের আরপি শাহ, এরা কিন্তু সব শুধুমাত্র ধনী না, কেউ জ্ঞানী গুণী আর কেউ অনেক ধনী। যেমন যোগেশচন্দ্র বসু ছিল অনেক ধনী, আরপি শাহ ছিল অনেক ধনী। কুমুদিনী বিশ্ববিদ্যালয়, কুমুদিনী যে একটা প্রতিষ্ঠান আছে, এরা কিন্তু আরপি শাহ করেছিল। রঞ্জিত প্রসাদ শাহ বোধ হয় ওনার নাম, রণদা প্রসাদ শাহ। তো এই যে 71 সালে হিন্দুদের কচু কারা করেছিল, এরা কারা? এরাই তো যারা আবারও এখন ভোট চাইতে আপনাদের কাছে আসতেছে। একটু মাথায় কথা মনে রাখবেন, বাসা বাসায় বলবেন। আমরা ভাই কাউকে হত্যাও করি নাই, বরং আমরা পাহারা দিয়ে সনাতন ধর্মের লোকদেরকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি। কারণ আমাদের ধর্মে মানুষ হত্যা পাপ, এবং আমরা বিশ্বাস করি অন্য
ধর্মের লোকদের জান মাল নিরাপদ রাখা মুসলমানদের দায়িত্ব, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় ভাইরা, এখন অনেক ঠান্ডা রাত হয়ে গেছে, আমি আর সময় নেব না, অনেক সময় হয়েছে। তো এখন যে কথা বলছিলাম যে আমাকে কেন ভোট দেবেন এই কথা বলে আমি শেষ করে দিই। তো আমি যখন মেয়েটাকে প্রশ্ন করলাম, আচ্ছা শোনো, তুমি কি আরো যারা প্রার্থী আছে এদেরকে চেনো? বলে যে না। নাম জানো? বলে যে না। তোমার বাবা মা চেনে? বলে না, তাও ছিলেন। আমি তো পাশে তো দাদি বসা ছিল, দাদি অনেক বয়স্ক। আমি তো ওনাকে জিজ্ঞেস করো তো চিনে নাকি? বলে না, উনিও ছিলেন না। আমি বললাম তুমি কি আমাকে চিনো? হ্যাঁ ভাই, আপনাকে তো চিনি। তুমি আমার সাথে জানো? বলে হ্যাঁ, আমি ঠিক জানি আপনার সম্বন্ধে। আপনি শাহজাহানপুরে থাকেন, আপনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ছেন, আমার বোনের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছেন, আপনি মেয়র ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, তুমি আমাকে চেনো? তোমার বাবা আমাকে চিনে? মানে হ্যাঁ চিনে। আবার এই কারণে আমাকে ভোট দিবা তুমি আমাকে, এই কারণে আমাকে ভোট দিবে। তুমি আমাকে চেনো, জানো, আবার তো বাপ আমাকে চেনে, আমি এলাকার লোক, এই কারণে একটা ভোট, তোমার ভোটটাও চাই, তো বাপ মার ভোটটা আমি চাই। আমি তখন এটা এই রিপ্লাইটা আমি দিয়েছিলাম। তো এখন আপনাদের কাছে এইটাই বলতে চাই যে আপনাদের কাছে আমি কিন্তু নতুন প্রার্থী হিসেবে, আমি একেবারেই নতুন। কিন্তু আমার সম্পর্কে আপনারা জানেন, এক ভাই বলছেন যে উনি 47 বছর আমার কর্মচঞ্চল জীবন দেখেছেন। এখন থেকে 33 বছর আগে মেয়র ছিলাম। এই যে আপনি এখন দেখেন যে মশা মারার যে একটা ওষুধ দেখছেন, আপনি মশা মারার ওই যে আওয়াজ করে, ভঙ্গ করে আওয়াজ করে, ধোয়া বেড়ে, এই মেশিনটা কিন্তু আমি আনছিলাম সিঙ্গাপুর থেকে প্রথম। আবার এটা দিয়েই প্রথম আমি মশা দমন করার চেষ্টা করি এবং কাজে লাগছিল ওইটা ভীষণ রকম। পরবর্তী পর্যায়ে সেই মেশিনটা আমি আমার সিটি কর্পোরেশনের ফ্যাক্টরিতে, ওই সময় একটা মেশিনের দাম ছিল প্রায় 50,000 টাকা ওই সময়, 91 সালে। তা আমি আমার ফ্যাক্টরি আছে আমাদের সিটি কর্পোরেশনের, ওখানে ওদেরকে অর্ডার দিই, পর আমি ওদেরকে দিয়ে বানালাম নিজেরাই, যাতে কম টাকা 20,000 টাকার মধ্যে একটা মেশিন হয়ে যায়। তো এরকম বহু কাজ করেছি যাদের আপনাদের অজানা, আবার অনেক কাজ জানেন, অনেকে জানেন যে আমি করেছি। অর্থাৎ আরো যারা আসবে তারাও আপনার কাছে নতুন, কিন্তু তাদের কাজের কোনো ইতিহাস ঢাকা শহরে নাই। এক ভদ্রলোক কয়েকদিন আগে তার দেশের বাড়িতে গেছিল ভোট চাইতে। দেশের লোকেরা তারে মানে হয়তো অন্য সময় গেলে কিছু বলতো না, কিন্তু এবার নির্বাচন সময় গেছে তো ভোট চাইতে গেছে, মানে দেখতে গেছিল তার এলাকায় তার পপুলারিটি কেমন। তারপরে এলাকার লোকেরা তারা খুব উত্তম মাধ্যম দিয়ে বিদায় করে দিচ্ছে। আমি বলছি যারা এখানে নির্বাচন করতে আসতেছেন, ভাই আপনারা নিজের দেশের বাড়িতে যান না, দয়া করে আমাদের কেন জ্বালান? আমার এলাকায় নির্বাচন করবে, আমার এলাকার ছেলেরা করবে, এই এলাকায় যে বড় হয়েছে, এলাকায় যে জন্ম হয়েছে, সে এলাকায় নির্বাচন করবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের যে কোনো জায়গা থেকে নির্বাচন করার রাইট আছে, কিন্তু আপনার প্রথম রাইট হলো আপনার নিজের এলাকায়, যেখানে আপনার জন্মস্থান, আপনার বাবার বাড়ি, আপনার মায়ের বাড়ি, আপনার দেশের বাড়ি, সেখানে যান আপনি, যে দেখেন না আপনি কতটুকু পপুলার, কতটুকু আপনাকে যায়। প্রমাণ হয়ে গেলে একজন গেছিল, মায়ের খাই ফেরত আসছে। এখন যত দোষ নন্দগোষ বিএনপির উপরে, বিএনপি মারতেছে। যাই হোক, আমি ভাই এই এলাকারই লোক। আপনার এখান থেকে যেতে, আমাদের এখানে আপনার এখানে যেতে লাগবে হয়তো, যদি যানজট না হয় তাহলে হয়তো 20 মিনিট, যানজট হলে 1 ঘন্টা। আর যানজটের জন্য কিন্তু আমি দায়ী না, এটার জন্য দাঁড়িয়ে হলো আজকের এই সরকার। যানজট ছিল ঢাকা শহরে, আগে এমন নয় যানজট ছিল না, বহু ব্রিটিশ আমাদের ঢাকা শহরে যানজট আছে, যে কারণে রেললাইন সরানো হয়েছিল। রেললাইনটা আগে কোথায় ছিল জানেন আপনারা? ফুলবাড়ি ছিল রেল স্টেশন, এবং রেল স্টেশনের এই পারে ছিল নতুন ঢাকা, অর্থাৎ গুলিস্তান সিনেমা হল, স্টেডিয়াম, এটা ছিল নতুন ঢাকা। আর আমরা থাকতাম শাহজাহানপুরে, এটা ছিল গ্রাম। কিন্তু নতুন ঢাকার সঙ্গে পুরোনো ঢাকার যেহেতু কানেকশন করা যায় না, রেলগেট পড়ে যায়, সময় নষ্ট হয়, এই জন্য ওই সময় আইয়ুব খান এই রেল স্টেশন সরায় কমলাপুরে নিয়ে গেল। তৎকালীন সময় বেশ ভালোই ছিল, কিন্তু এখন তো একই অবস্থার মধ্যে পড়ছি আমরা, একই অবস্থা। আবারও খিলগাঁও রেলগেট পার হইতে হয়, যানজট পার হইতে হয়। তো যাই হোক,
হ্যাঁ, এক কথা না বললে তো আপনারা আবার অনেকেই জানবেন না। আমি কি করেছি এটা বলে দিই। অনেক কিছু করেছি, আপনার কাছে বুকটা যদি আমি দিই আপনাদের বিরক্ত লাগবে, এই লোকটা করছে কি, এত মোটা একটা বই কেন ধরাই দিচ্ছে। আল্লাহর মধ্যে আপনাদের দোয়ায় এত বছরে আমি অনেক কাজ করেছি, আংশিক আপনাদের কাছে আমি পৌঁছাবো কয়েকদিনের মধ্যেই। উল্লেখযোগ্য হলো ঢাকা মেডিকেল হসপিটালের সম পরিমাণ একটা হাসপাতাল আমি করেছি, মুগদা মেডিকেল হসপিটাল, মুগদা মেডিকেল কলেজ। তারপর করেছি তালতলা একটা অবস্থান করেছি। মুসলমানদের কবর, হিন্দুদের তো শ্মশান আছে, ওরা মানুষ ওখানে ওদের সেই সিমেট্রিতে ই করতে পারে, ওদের দাহ করতে পারে। আমাদের তো সেই অবস্থা নাই, আমাদের কবরস্থানে খুব সমস্যা। সাধারণ লোক মারা গেলে আজিপুর কবর দিতে হয়, সেই কারণে আমি তালতলা থেকে অবস্থান করেছি। এই ধরনের বহু প্রতিষ্ঠান, বহু কাজ আমি করেছি। তো বলতে পারবেন যদি অন্য কোনো প্রার্থী আসে যে আব্বাস সাহেব তো অনেক কাজ করে প্রমাণ করেছি, উনি কাজ করেছেন, বলতে পারবেন। কিন্তু আপনারা প্রমাণ কবে করবেন, আমরা কবে দেখে যাব, এর সুযোগ তো হবে না। তো আমিও চাই যদি কেউ নতুন আসেন কি কাজটা করলেন দেখে যেতে চাই আমিও। যদি কেউ নতুন আসে, আল্লাহ মাফ করুন আমাকে, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি নির্বাচনে জয়লাভ করতে চাই। এখন আমার অনেক ভাই বোন চলে গেছেন এখান থেকে, এখন যারা চলে গেছেন তারা বক্তব্য শুনে গেছেন। আমার দাবি হলো আপনারা যারা আছেন দয়া করে সবাই একটা করে ভোট দিবেন, বাসা মা বোনকে বলবেন, এবং আপনার ভোটটি যাতে নষ্ট না হয়ে যায় এই কারণে আপনি দয়া করে 10 জন লোককে বলবেন যে মির্জা আব্বাস সাহেবকে একটা ভোট দিন। এটুকু আপনার দায়িত্ব আমি দিয়েছি। আমি কেন দিতে চাই এ কথা যদি বলে তাহলে সেটাও আপনাকে আমরা কাগজ পাঠাই দেবো, আপনার দেখা দিতে পারবো। তো আমি আজকের মতো শেষ করি, অনেক রাত হয়ে গেছে, এত শীত পড়ছে আমি জানতাম না, আজকে অনেক শীত। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে একটু বসেন প্লিজ, ভাই না উঠা পর্যন্ত আপনারা একটু বসেন প্লিজ। আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি।